আজকে বিয়ের দ্বিতীয় দিনে জানতে পারলাম আমার স্বামী অন্য নারীদের প্রতি আসক্ত। সেটা অন্য কেউ না, বরং আমার শাশুড়ি নিজে আমাকে বললেন। বিয়েটা আম্মু আব্বুর পছন্দেই করেছে। ছেলে নাকি আমাকে দেখে অনেক পছন্দ করেছিল। সবাই বলে মা বাবার পছন্দের বিয়েতে নাকি সুখ হয়। 2 দিন ধরে নতুন ঘর, নতুন পরিবেশ, নতুন মানুষের মাঝে এসেছি। কিছুই খারাপ লাগেনি। সবাই ভালো, বিশেষ করে আমার স্বামী। যদিও মাত্র 2 দিনে একজন মানুষকে চেনা যায় না ভালো মতো, তবে যতটুকু বোঝা গেল তাতেই আমি বলতে পারি উনি বেশ ভালো মানুষ। বিয়ের কথা যখন চলছিল তখন আম্মু চাচিরা সবাই বলেছিল, ছেলে যেহেতু আর্মি অফিসার তাহলে নিশ্চয়ই রাগ একটু বেশি হবে। আমি যেন মানিয়ে নিয়ে চলি। ভেবেছিলাম এমন কিছু দেখব এখানে এসে, কিন্তু এখানকার চিত্র তো একদম ভিন্ন। ওনার মতো হাসি খুশি আর ভালো ঠান্ডা মেজাজের মানুষ আমি নিজেই খুব কম দেখেছি। 2 দিনে আমার বন্ধু হয়ে গিয়েছেন উনি। কেমন যেন একটা ঘোর কাজ করছে, এসব বিশ্বাস করতে ইচ্ছা করছে না আমার একদমই। আমি ওনার স্ত্রী হওয়া সত্ত্বেও উনি এখন পর্যন্ত আমাকে স্পর্শ করেননি। আমার পুরোপুরি মনে আছে, ফুলসজ্জার সময় আমার ঘোমটা তোলার পর তিনি সুন্দর একটা হাসি দিয়ে বলেছিলেন, আপনি আমার বন্ধু হবেন। আমি তখন কিছু বলিনি, তার দিকে তাকিয়েছিলাম। তিনি আবারও বললেন, একটা সম্পর্ক শুরু করার আগে দুজন মানুষের দুজনকে জানা খুব বেশি প্রয়োজন, এবং একজন মানুষকে চেনার জন্য, বোঝার জন্য বন্ধু হওয়া আরও আগে প্রয়োজন। আমাদের বিয়েটা পারিবারিকভাবে হলেও আপনাকে আমি আর আমাকে আপনি গ্রহণ করার আগে আমি আমাদের মধ্যে একটা মধুর সম্পর্ক গড়ে তুলতে চাই। সে রাতে আমরা যেন অনেক বেশি ভালো বন্ধু হয়ে যাই। আমার মধ্যে কিছুটা জড়তা কাজ করলেও উনি আমাকে খুব বেশি স্বাভাবিক করার চেষ্টা করেন সবসময়। এসব দেখার পরে একদম যেন মেনে নিতে পারছি না মায়ের কথাগুলো। মাকে কি যে বলবো তাই বুঝে পাচ্ছি না। এমন সময়, রুহি, রুহি, কোথায় তুমি? শাশুড়ি আম্মা কল দিয়েছেন আমার। আর তুমি তোমার শাশুড়ির সাথে আড্ডা দিচ্ছ? এ নাও কথা বলো। দাও। হ্যাঁ, ফোনটা আমাকে ইরাদ এনে দিয়েছে এখন। উনি আমার স্বামী। ইরাদ ফোন দেওয়ার পরে মা চলে গেলেন। আমার আম্মু ফোন দিয়েছে জিজ্ঞেস করতে কেমন আছি, নতুন পরিবেশে কি করছি, এসবের জন্য। কি থেকে কি বললাম ঠিক বুঝতে পারলাম না নিজেই, কারণ আমার মাথায় সব রেখে একটা জিনিসই ঘুরছে। আমার শাশুড়ি কেন এই কথা বলল তার নিজের ছেলেকে নিয়ে? একটু সময় করে মায়ের সাথে ঠিকমতো কথা বলতে হবে। কোনো মতে আম্মুর সাথে কথা শেষ করলাম। এসব ভাবতে ভাবতে এখন মায়ের কাছে যেয়ে পুরো কথাটা জানা লাগবে। মায়ের কাছে যে যাব অমনি পেছন থেকে ইরাদ আমার হাত ধরল। হাতটা ধরে নিজের দিকে আস্তে করে টান দিল। ইরাদের চেহারা অনেক বেশি সুন্দর আর খুব বেশি নিষ্পাপ। কেমন যেন একটা মায়া লাগে তার দিকে তাকালেই। সে আমার দিকে তাকিয়ে হাসছে। দেখে কে বলবে যে এই লোকের অন্য কোনো নারীর প্রতি বাজে আসক্তি থাকতে পারে? কেমন যেন একটা অনুভূতি কাজ করছে। আসল কথা হলো, তার ছবি যখন প্রথম আমি দেখেছিলাম সেদিনই তার প্রতি ভালো লাগা শুরু হয়ে গিয়েছিল। বিয়ের এই 2 দিনেই আমি তাকে অনেক বেশি ভালোবাসতে শুরু করেছি। তাই তার দিকে তাকিয়ে যেমন একটা মায়া কাজ করেছে, তেমনি বুকের ভেতর একটা ব্যথা কাজ করছে। যে মানুষকে আমি এত ভালোবেসে ফেললাম সে কি ভুল মানুষ নয় তো? ঘোর ভাঙলো ইরাদের কথাতে। ইরাদ বলল, কোথায় যাচ্ছ রুহি? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। রুহি বলল, মায়ের সাথে একটু কথা বলতে যাচ্ছি। এটা বলার সাথে সাথে ইরাদের মুখটা একদম শুকিয়ে গেল। আমি সেদিকে খেয়াল না করে তাকে আবারও বললাম, আমি একটু কথা বলে তারপর আসছি। রুহি, দাঁড়াও। জি বলুন। তোমাকে একটা কথা বলা হয়নি। বিয়ের 2 দিন হয়ে গেল, তাই ভাবছি আজ বলে দিই। আমরা কিন্তু কাল সকালে আমাদের নতুন বাসায় চলে যাব। নতুন বাসা বলতে? আমি ঠিক বুঝলাম না। মানে হচ্ছে এই পরিবারের তো সবাই জয়েন্ট ফ্যামিলি, আমরা সবার সাথে থাকবো না, আমরা আলাদা থাকবো। কিন্তু আলাদা কেন থাকবো? ওমা, এ কি? একালের মেয়ে হয়ে তুমি এই কথা কি বলছো? এখন তো সবাই আলাদা থাকতে চায়। শ্বশুরবাড়ির সাথে থাকা মানেই তো ঝামেলা, মেয়েদের ধারণা এটা। কিন্তু আমি মোটেও এরকম ভাবি না। আমার সবার সঙ্গে থাকতে ভালো লাগে, আর আপনার পরিবারের সবাই অনেক ভালো। আমার তাদের সবাইকে ভালো লাগে, এজন্য আমি তাদের সাথে থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম, কিন্তু তারপরও আমাদের আলাদা থাকতেই হবে, এটাই ফাইনাল। তুমি প্লিজ তোমার ব্যাগগুলো আনপ্যাক করো না। আমিও আমার ব্যাগ গুছিয়ে নিয়েছি। আচ্ছা, তাহলে আমি এখন মায়ের কাছে যাই, তার সাথে একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে, চলো। আমার বাবার সাথে কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, চলুন। কিন্তু মনে মনে আমি ভাবছি, ইরাদ আমার সাথে গেলে আমি তো মাকে জিজ্ঞেস করতে পারবো না তার সামনে কিছু। আর আজকে প্রায় রাত হয়ে গিয়েছে। কাল সকালে যদি আমাদের চলে যাওয়া লাগে তাহলে আমি পুরো কথা জানবো কি করে? আমি বুঝতেই পারছি না। মায়ের রুমে যাওয়ার পরে দেখলাম মা শুধু একাই আছেন, বাবা নেই ঘরে। মা, আসতে পারি? রুহি, ভেতরে আসো মা। মা, বাবা কোথায়? উনি একটু বাইরে গিয়েছেন। আমি 2 দিন একটা জিনিস বেশ লক্ষ্য করেছি, ইরাদ মায়ের সাথে তেমন একটা কথা বলে না, আর মাও তার সাথে তেমন একটা কথা বলে না। মা দেখতে বেশ সুন্দরী একজন মহিলা, আর খুব সুন্দর করে মানুষের সঙ্গে কথা বলেন।
ইরাদরা 3 ভাই বোন। ইরাদি তার পরিবারের বড় ছেলে, বড় বোন ডক্টর ইনা এবং ছোটটা ক্লাস 7-এ পড়ে তুলি। বড় ছেলে হিসেবে ইরাদকে তার পরিবারের সবাই অনেক ভালোবাসে, কিন্তু ইরাদ কেন যেন মায়ের কাছ থেকে একটু বেশি দূরে দূরে থাকে এবং ইরাদ এটাও চায় না যে আমি মায়ের সঙ্গে খুব একটা মেলামেশা করি। আমি দেখেছি যতবারই মায়ের সঙ্গে খুব মেলামেশা করি ততবারই কোনো না কোনো অজুহাত দিয়ে ইরাদ আমার দূরে নিয়ে যায় অথবা মায়ের সাথে কথা বলতে দেয় না। তাদের দুজনের মধ্যে কি কোনো সমস্যা, নাকি ইরাদের সত্যিটা আমায় জানতে দেবে না? মূলত এটা লুকানোর জন্য ইরাদ এমন করে, আমি আসলে কিছুই বুঝতে পারছি না। তবে সত্যিটা আমার বের করতেই হবে। আমি এজন্য ইরাদকে বললাম, বাবা তো বাহিরে আছেন, আপনি ঘরে যেয়ে বসুন। বাবা যখন আসবেন তখন আমি আপনাকে ডাক দিব বাবার সঙ্গে কথা বলার জন্য। সে আমার কথা মতো বলল, আচ্ছা ঠিক আছে, তবে তুমি তাড়াতাড়ি চলে এসো। জি ঠিক আছে। ইরাদ যাওয়ার পরে আমি মাকে বললাম, মা আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আমি বুঝতে পেরেছি তুমি কি বলবে। হ্যাঁ বৌমা, ইরাদের চরিত্র খারাপ, ওর মদের নেশা আছে এবং মা হয়ে কথাটা বলতে আমার খুবই লজ্জা হচ্ছে, কিন্তু ও এক একদিন এক এক নারীর কাছে যায়। ওর স্বভাবের জন্য আমরা অনেক অপমানিত হয়েছিলাম, তাই ওর বাবা চাননি বিয়ের আগে তোমাদের কাছে এই কথাটা জানান। কিন্তু এখন আমি ভাবলাম তুমি একজন নারী, তোমার অধিকার আছে তোমার স্বামীর চরিত্র কী রকম সেটা জানার, তাই আমি তোমায় এটা জানিয়ে দিলাম। তবে ইরাদ অন্য দিক দিয়ে খারাপ না, সব দিকেই ঠিক আছে, সবার সাথে ভালোভাবে মিশে। এখন সে তোমায় ভালোবাসে, হয়তোবা তার চরিত্রটা ঠিক হয়ে যাবে এবং পরিবারের অন্য কারোর সাথে এই ব্যাপারে কথা বলে কিছুই হবে না, কারণ সবাই এটা জানে। জেনেও সবাই না জানার মতো ভান করে সবাই ব্যাপারটা লুকিয়ে রাখতে চায়। আর ইরাদের কাজকর্মে তুমি আস্তে আস্তে বুঝতে পারবে। আমাদের বাড়ি থেকে ঠিক 2 বাড়ি পরে একটা মেয়ে থাকে, মায়া নামের। সেই মেয়েটার সঙ্গে ইরাদের দীর্ঘদিনের সম্পর্ক, হয়তো ইরাদের একটা বাচ্চাও আছে। যদিও ইরাদ কখনো সেই স্বীকৃতি দেয়নি এবং মায়াও স্বীকৃতি চায়নি, কারণটা আমরা জানি না। জিজ্ঞেসও করেছিলাম মায়াকে বিয়ে করবে কিনা, সে না বলে দিয়েছিল। তবে আমার মনে হয় বাচ্চাটা ইরাদের। তুমি ভাবতে পারো এত বড় সত্যি তোমার কাছ থেকে কেন লুকানো হয়েছে। তবে আমি একটা কথাই বলবো, পুরুষ মানুষ একটু এমনই হয়। আর তাছাড়া এত বড় ঘরে তোমার বিয়ে হতো না। যদিও তুমি দেখতে অনেক সুন্দরী, কিন্তু তারপরেও আমাদের ইরাদের মতো বর এবং এই ধরনের উচ্চ বংশীয় ও ধনাঢ্য পরিবার খুব কম আছে। আর এজন্য আমি তোমাকে ভাগ্যবতী মনে করি, তাই আমি কিচ্ছু জানাইনি। আচ্ছা বৌমা, তুমি এখন আসতে পারো। আর এই ব্যাপারটা তেমন কোনো সমস্যা করবে না বলে আমি আশা করি। তুমি এদিকে তেমন গুরুত্ব দিও না। পুরুষ মানুষ ঘুরে ফিরে বউয়ের কাছে আসবে। মায়ের রুম থেকে মনে হচ্ছে বের হতে পারছি না, পা চলছে না। খুব কষ্ট করে বের হয়ে রান্নাঘরে আসলাম, চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। শুধু মনে হচ্ছে এই কিসের মধ্যে চলে আসলাম আমি তো জীবনে বেশি কিছু চাইনি। আমি শুধু চেয়েছিলাম ছোট্ট একটা সংসার হবে, ভালো একটা স্বামী হবে যে আমাকে অনেক বেশি ভালোবাসবে। আমার চাওয়াতে এর থেকে বেশি কিছু ছিল না। তাহলে কি ইরাদ চরিত্রহীন একজন লোক? আমি এর সঙ্গে সারাটা জীবন কি করে কাটাবো? এসব ভাবতে ভাবতে পেছন থেকে কে যেন এসে জড়িয়ে ধরলো। মনে হচ্ছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ইরাদ যখন সর্বপ্রথম আমাকে দেখতে আসলো আমাদের বিয়ের জন্য, আমার অনেক বেশি ভয় লাগছিল। এর আগে কোনোদিন কোনো ছেলেপক্ষ আমায় দেখতে আসেনি। এই ভয় তো আমি তার ছবিটাও দেখিনি। সকাল থেকে হাত পা ঠান্ডা হয়ে আসছিল। মিলিয়াপা আমাকে কিভাবে সান্ত্বনা দিবে, কিভাবে বুঝাবে তা নিয়ে উনি ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন। কারণ আমি ছোটবেলা থেকেই তো একটু ভীতু টাইপের ছিলাম, অল্পতেই ঘাবড়ে যেতাম। আর আজ প্রথম ছেলেপক্ষ আমায় দেখতে আসবে, কি যে করব বুঝতে পারছিলাম না। মা বাবার অনেক আশা এই ঘরটাতে বিয়ে দেবার জন্য, আর ছেলেদেরও অনেক আগ্রহ। সব মিলিয়ে আমি নার্ভাস হয়ে গিয়েছিলাম। বিকেলের দিকে মিলিয়াপা আমায় গোলাপি একটা শাড়ি পরালেন, গোলাপি কাচের চুড়ি, মাথায় বেলি ফুল এবং ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। আমার তেমন একটা সাজসজ্জার প্রতি নেশা ছিল না কখনোই, টুকটাক টুকটাক সাজতে পারতাম। এজন্য আমায় সাজানোর দায়িত্ব পুরোপুরি মিলিয়াপা নিজে নিয়েছিলেন। ইরাদরা সন্ধ্যায় বাসায় আসলো। তাদের সামনে আমি যাবার আগে আম্মু আর চাচি খুব ভালো মতো আমাকে বুঝিয়ে দিলেন, সুন্দর মতো যেন কথা বলি আর কোনো ভুল না করি। আব্বু এসে আমাকে ডাক দিলেন, চায়ের ট্রে দেওয়া হলো হাতে, কিন্তু হাত এমনভাবে কাঁপছিল যে তাদের সামনে আমি চায়ের ট্রে হাত থেকে ফেলে দিই। মা তো একদম মাথায় হাত দিয়ে দিলেন, হয়তো তার ভাবনা হচ্ছিল এই বুঝি বিয়েটা ভাঙলো। আমিও তাই ভাবছিলাম, কিন্তু ইনা আপু আর বাবা মানে ইরাদের আব্বু হাসতে শুরু করে দিলেন। আমি তাদের হাসি শুনে তাদের দিকে তাকালাম। এর আগে খুব লজ্জা লাগছিল তাকাতে, তখনই দেখলাম ইনা আপুর পাশে নীল পাঞ্জাবি পরে একজন সুদর্শন পুরুষ বসে মুচকি হাসছে। ইনি হচ্ছেন ইরাদ, যে কেউ দেখে প্রেমে পড়ে যাওয়ার উপায়। ইরাদকে আমার এতই বেশি ভালো লাগলো যে তার থেকে চোখ সরাতে ইচ্ছা করছিল না, কিন্তু আশেপাশে এত মানুষ,
যদি তার দিকে তাকিয়ে থাকি সবাই আমায় নির্লজ্জ ভাববে। এর জন্য কয়েক সেকেন্ডের মধ্যে আবার নিচের দিকে তাকিয়ে ফেললাম। ইনা আপু আমায় তার পাশে নিয়ে বসালেন, বললেন, তুমি নিশ্চয়ই অনেক নার্ভাস, তাই না? ইটস ওকে, ইজি হও। ইরাদের মা বাবা আমায় কিছু প্রশ্ন করলেন, আমি তাদের উত্তর দিলাম। তারা বললেন, আমাদের মেয়ে পছন্দ হয়েছে, এখন আপনারা আমাদের ছেলের কাছে কিছু জানতে চাইলে জিজ্ঞেস করতে পারেন, আমরা সবাই রাজি। আম্মু আমায় ভেতরে নিয়ে গেল। মেয়ে জিজ্ঞেস করলো আমার ছেলে পছন্দ হয়েছে কিনা। আমিও হ্যাঁ বললাম। ব্যাস, বাসার সবাই মিষ্টি খাওয়া দাওয়া শুরু করলো। সবাই অনেক বেশি খুশি। সেই দিনে বিয়ের ডেট ফিক্সড হয়ে গেল যে 3 মাস পরে আমাদের বিয়ে হবে এবং ঠিক 15 দিন পরে আমাদের এঙ্গেজমেন্ট হলো। এঙ্গেজমেন্ট থেকে নিয়ে বিয়ে পর্যন্ত সবকিছুর মধ্যেই মা এবং ইনা আপু তারা বারবার এসেছেন বাসায়, সবকিছু করেছেন। কিন্তু এর মাঝে শুধু এঙ্গেজমেন্টের দিনই ইরাদের সাথে দেখা হয়েছে। তার নাকি খুব কাজ ছিল, কি নাকি গোছানো ছিল, এজন্য সে সময় করে উঠতে পারছিল না এবং বিয়ের আগেই তার এগুলো করার কথা ছিল। সবশেষে বিয়ের 5 দিন আগে ইরাদ আমায় ফোন দিলেন। মোবাইল স্ক্রিনে ইরাদের নামটা দেখতে পেলাম, কেমন যেন কলিজাটা ধুকপুক করতে লাগলো। ফোনটা রিসিভ করে সালাম দিলাম। ইরাদ সালামের জবাব নিয়েই সরি বললেন তার ব্যস্ততার জন্য। জিজ্ঞেস করলেন সবকিছু আমার পছন্দ মতো হয়েছে কিনা বা কোনো কিছুর কমতি আছে কিনা। আমি হ্যাঁ না উত্তর দিলাম, কেমন যেন লাগছিল। কিন্তু খুব বেশি ফ্রেন্ডলি বিহেভ করলেন উনি। খুব ভালো লেগেছিল যে মানুষটা যেরকম সুন্দর তার মনটাও ঠিক তেমনই সুন্দর। দেখতে দেখতে বিয়ে পড়ানো হলো। বিয়ে হলো, নতুন ঘর, নতুন পরিবেশ, নতুন সংসারে আসলাম। আমাদের বাসর রাতটা ছিল আমাদের বন্ধু হওয়ার রাত। এক রাতে ইরাদ আমার খুব কাছে আর বিশ্বস্ত একজন বন্ধু হয়ে গেল। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমি গোসল করে ইরাদকে ডাক দিলাম। দুইজনে নামাজ পড়ে নিলাম। তারপর ইরাদ আবার ঘুমিয়ে পড়ল আর আমি ব্যস্ত হয়ে গেলাম শাড়ি পরতে। কিন্তু বিপত্তি তখন ঘটল যখন পুরো 1 ঘন্টা লাগিয়ে শাড়ি পরার পরে দেখলাম আমি উল্টো শাড়ি পরেছি। দেখি আমি আয়নায় দাঁড়িয়ে আমায় দেখছি আর ইরাদ পেছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। আমি জিজ্ঞেস করলাম, হাসছো কেন? ইরাদ বলল, তুমি ঠিকমতো শাড়ি পরতে পেরেছ? আমি বললাম, হ্যাঁ, দেখো না কত সুন্দর করে শাড়িটা পরেছি। ইরাদ তখন আরও হাসতে শুরু করলো এবং বলল, আগে কখনো নিজে হাতে শাড়ি পরনি, তাই না? আমি বললাম, সবসময় মিলিয়াপা আমায় রেডি করিয়ে দিত কোনো প্রোগ্রামে গেলে। আজকে তো শাড়ি পরা লাগবে, তাই নিজে প্রথমে চেষ্টা করলাম, আর আগে কখনো নিজে হাতে শাড়ি পরিনি। ইরাদ বলল, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ইনার শাড়ি পরার সময় অনেক দিন আমার কাছ থেকে হেল্প নিয়েছে। ওর শাড়ি পরা দেখতে দেখতে আমি এখন নিজেই বুঝি শাড়ি কিভাবে পরতে হয়। তুমি আমার কাছে আসো, আমি তোমায় পরিয়ে দিচ্ছি। যদিও আমার খুব লজ্জা লাগছিল যখন ও আমায় আস্তে আস্তে শাড়িটা পরিয়ে দিচ্ছিল। একদম শ্বাস প্রশ্বাস ঘন হয়ে আসছিল। ওর হাতের স্পর্শ যখন লাগছিল কেমন যেন অনুভূতি হচ্ছিল। লজ্জায় যেন আমি তার দিকে তাকাতেই পারছিলাম না। পরে মনে মনে ভাবলাম, এত লজ্জা পাওয়ার কিছু নেই, সে তো আমার স্বামী হয়। নিজের মনকে লজ্জা থেকে বাঁচানোর একটা বৃথা চেষ্টা করছিলাম আর কি। শাড়ি পরানোর সময় আমি এক নজর ইরাদকে দেখছিলাম আর ভাবছিলাম কিভাবে এত তাড়াতাড়ি একটা মানুষের প্রেমে পড়ে গেলাম। আল্লাহ পাক আমায় কত সৌভাগ্যশালী করেছেন যে এত সুন্দর আর এত ভালো মানের একটা বউ পেয়েছি। শাড়ি পরানো শেষ করে পরে ইরাদ নিজ হাতে আমায় সাজিয়ে দিলেন। যদিও বিয়ের 3 মাসে আমি সাজ শেখার জন্য পার্লারে একটা কোর্স করে নিয়েছিলাম, কিন্তু দেখলাম আমি কোর্স করলেই ইরাদ একজন পুরুষ মানুষ হয়েও অনেক সুন্দর কালার কন্ট্রাস্ট করতে পারেন এবং খুব সুন্দর মেকআপ আইডিয়া আছে। তারপর কি যে সুন্দর বিয়ের 2টা দিন কাটলো তা আসলে কাউকে বলে বোঝানোর না। কিন্তু যখনই কয়েক ঘন্টা আগের কথাগুলো মনে করি নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। পেছন ফিরে দেখলাম মিলিয়াপু আমায় জড়িয়ে ধরে আছে। মা বাবা আর আম্মু আব্বু সবাই নাকি ড্রয়িং রুমে বসে আছে। কাল যেহেতু আমি নতুন বাসায় চলে যাব, তাই এই বাসা থেকে বিদায় দেওয়ার জন্য আম্মু আব্বু এসেছেন এবং মা বাবার নাকি কি যেন কথা আছে। তাদের সাথে আমার কোনো খুশিতেই আসলে খুশি লাগছে না। ইরাদের বাচ্চা আছে বাইরে, সম্পর্ক আছে, এই ধরনের সত্যি। নিজের স্বামীর চরিত্র নিয়ে শোনার পরে নিশ্চয়ই কোনো নারীর আর কিছুই ভালো লাগবে না। তাই আমি ভাবছিলাম বাসা থেকে আজকে আম্মু আব্বু মিলিয়াপা সবাই যাওয়ার পরে ইরাদের সাথে আমি এই ব্যাপারটা আলাপ করব। সব সত্যি কথাই ইরাদকে আমার জিজ্ঞেস করতেই হবে। যথারীতি রাতে খাওয়া দাওয়া হলো, সবার গল্পগুজব হলো। এরপরে সবাই চলে গেলেন। রাত প্রায় 11টার দিকে আমি আমাদের রুমে গেলাম, যে দেখলাম ইরাদ তার অফিসের কিছু কাজ করছেন। আমাদের ব্যাগ গোছানো শেষ। হ্যাঁ, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো, তোমার কি বিয়ের আগে কোনো সম্পর্ক ছিল বা আছে? আর মায়াকে, তোমাকে এগুলো কে বলেছে? আমি সত্যিটা জানতে চাই। আমাকে প্লিজ বলো, তুমি কি অন্য কাউকে ভালোবাসো? আর মায়া মেয়েটা কে? দেখো রুহি, অনেক রাত হয়ে গিয়েছে, আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছি না। আর হ্যাঁ, মায়ের প্রসঙ্গে আমি তোমার সঙ্গে কোনো কথাই বলতে চাই না। আশা করি তুমি বুঝতে পারবে আর এই ব্যাপারটা নিয়ে কোনো প্রশ্ন আমায় করবে না, অন্ততপক্ষে এখন।
যখন সময় হবে আমি নিজেই তোমায় সব বলবো। এখন প্লিজ নিজেও ঘুমিয়ে পড়ো আর আমায় একটু কাজ করতে দাও। ইরাদের আজকের ব্যবহার আর প্রতিদিনের ব্যবহারের মধ্যে আসমান জমিনের পার্থক্য। এতটা রাগ আর বিরক্তি নিয়ে সে কখনো আমার সাথে কথা বলেনি। আমি আর কোনো কথা না বাড়িয়ে শুয়ে পড়লাম। ঘুম নেই চোখে। প্রায় আধ ঘন্টা পরে বুঝলাম তার ফোন বাজছে। সে বাইরে গেল ঘর থেকে ফোনটা নিয়ে আস্তে আস্তে। তার যে চিন্তা মাখা মুখ ছিল তা মুহূর্তেই চলে গেল। চোখে মুখে হাসি দেখতে পেলাম। খুব কষ্ট হলো এবং মায়ের বলা কথাগুলো বারবার মনে পড়তে লাগলো। সে কথাগুলো বিশ্বাস করতে মোটেই ইচ্ছা করেনি আমার, এখনও করছে না, কিন্তু ওনার এরকম আচরণ দেখে আর কিছু বলার নেই। নিজের মনকে সান্ত্বনা দেবার মতো কোনো কারণেই সে দেয়নি আমাকে। ঘড়ির কাঁটায় সময় বেরিয়ে চলেছে। 2টা বাজলো, 3টা বাজলো, এরকম করতে করতে ফজরের আজান শুরু হয়ে গেল। ইরাদের ঘরে আসার কোনো নাম নেই। আমি উঠে অজু করে ঘর থেকে বের হলাম ইরাদকে নামাজের জন্য ডাক দিতে। দেখি সে ড্রয়িং রুমে বসে আছে এবং ফোনে এখনও কথা বলছে। আমি একটু আড়াল হয়ে কথাগুলো শোনার চেষ্টা করলাম। যা শুনতে পেলাম তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ইরাদ বলছে, আচ্ছা বাবু এখন রাখি, নামাজ পড়তে হবে। আই লাভ ইউ আল্লাহট, এবং একদম ভয় পাবে না, আমি সবসময় আছি তোমার পাশে। এই কথাগুলো শুনে আমি আর কিছু শোনার মতো অবস্থায় ছিলাম না। দৌড়ে নিজের ঘরে চলে আসলাম। এসে নামাজে বসে পড়লাম। আমার সব স্বপ্ন, সব স্বাদ, সব কিছুই এক নিমিষে যেন শেষ হয়ে গেল। মোনাজাতে আল্লাহকে বললাম, আল্লাহ পাক, আমি কি দোষ করেছি? আমার কেন এরকম পরীক্ষা নিচ্ছেন? আমার পরিবারে কি দোষ? প্রথমে মিলি আপা আর এখন আমি। আমাদের জীবনটা কত সুন্দর ছিল। আপা কত ভালো ছাত্রী ছিল, ভালো একটা চাকরি করতেন, কিন্তু তার বিয়ে হলো একটা ফ্রড লোকের সাথে। এমন হতো না নিজের পছন্দ করে বিয়ে করেছিলেন, তাও না, বাবা মায়ের পছন্দসই ছেলেকে বিয়ে করেছিলেন, কিন্তু তার কপালে সুখ সইল না। লোকের আগে থেকেই একটা বউ ছিল, এজন্য আমরা তাকে ছাড়িয়ে নিয়েছিলাম। এরপর বাবা মা আমায় দিলেন বিয়ে, কিন্তু একই দেখলাম আমার স্বামী অন্য নারীর প্রতি আসক্ত। এই সব কিছু সহ্য করে থাকার ক্ষমতা আমার নেই আল্লাহ পাক। এখন যদি বাড়ি ফিরে যাই, সবাই বাবা মা কি কথা শোনাবে যে 2 মেয়ের বিয়ে হলো আর একজনও সংসার করতে পারলো না। দোষটা কার ছিল সেটা দেখবে না, সমাজ সবসময় দোষ দেয় মেয়েদের। যেমন দিয়েছিল মিলি আপাকে, এমনই দিবে আমাকে, বাবা মাকে। সবার থেকে মিলি আপার জন্য অনেক কথা শুনতে হয়েছে। এখন যদি আমি ঘরে ফিরে যাই, আমার জন্য বাবা মা নানান ধরনের কথা শুনতে হবে। আমার জন্য তারা অসুস্থ হয়ে পড়বে। কিন্তু এরকম লোকের সাথে সংসার কিভাবে করব? সে একজন ভণ্ডলোক, সে একজন প্রতারক। ভদ্রতার বেশি কিভাবে প্রতারণা করতে হয় তা মনে হয় তার থেকে ভালো আর কেউ জানে না। আজ খুব কষ্ট হচ্ছে আর নিজের প্রতি ঘৃণা হচ্ছে। এরকম একজনকে কেন আমি ভালোবাসছি? কেন তার সঙ্গে আমার বিয়ে হলো? আল্লাহ, আপনি আমাকে পথ দেখান। আপনি নাকি যা করেন ভালোর জন্যই করেন। এখানে ভালো কি হচ্ছে আল্লাহ পাক? আপনি আমাকে পথ দেখান, আপনি আমায় সাহায্য করুন। নামাজ শেষ করতে দেখলাম ইরাদ ঘরে প্রবেশ করলো। ঘরে প্রবেশ করে মিষ্টি একটা হাসি দিয়ে বলছে, কি আমার বউটা উঠে গেছো? আমি বললাম হ্যাঁ। সে বলল, ঘুম কেমন হয়েছে? তার দিকে না তাকিয়ে উত্তর দিলাম, ভালো। আসলে তার সঙ্গে কথা বলতে ইচ্ছা হচ্ছে না একদমই। সে যেন ভুলেই গিয়েছে রাতে তার সঙ্গে আমার ঝগড়া হয়েছিল। বাথরুমে ঢুকতে ঢুকতে ইরাদ বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমরা কিন্তু নাস্তা করে আমাদের বাসার জন্য রওনা হয়ে যাব। আমি আর কিছু বললাম না। ব্যাগগুলো চেক করলাম সব ঠিকভাবে নিয়েছে কিনা। দেখলাম হ্যাঁ, সব ঠিকঠাকভাবে গোছানো হয়েছে। 6:30টার দিকে আম্মু ফোন দিলেন। তিনি বললেন আমি যেন বেগুনি আর হলুদ হলুদ একটা শাড়ি পরি। নতুন ঘর, নতুন সংসারে পা রাখে হলুদ আর বেগুনি রাশি নাকি ভালো। আরও কিছু টুকটাক কথা বলে ফোনটা রেখে দিলাম আর মনে মনে হাসলাম। যার স্বামী তার নিজের না, তার আবার সংসার কিসের ঘর? 8টার দিকে একসাথে সবাই নাস্তা করে সবার কাছ থেকে বিদায় নিলাম আমরা দুজন। এর মাঝে ইরাদের দিকে একবারও তাকানো হয়নি। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটা বেশ সুন্দর। এরকম একটা মুহূর্তের জন্য কত অপেক্ষা করেছি সারা জীবন। অন্য সময় হলে আমি অনেক বেশি খুশি হতাম। এরকম একটা রোম্যান্টিক আবহাওয়া এবং ভালোবাসার মানুষটা পাশে, কি অদ্ভুত একটা ভালো লাগা কাজ করত। কিন্তু এখন এরকম কিছুই হচ্ছে না। নিজের প্রতি একটা ঘৃণা কাজ করছে। কেন এই লোকটার প্রতি দুর্বলতা কাজ করে? এখন পর্যন্ত আমি তার দিকে একবারও তাকাচ্ছি না, কিন্তু আর চোখে দেখেছি সে তাকাচ্ছে। কাঁচের গ্লাসটা খুলে দিলাম। ঝিরঝির বৃষ্টি এসে আমার মুখে পড়ছে। কিছুটা শান্তি পাচ্ছি। হঠাৎ সে বাংলা পুরনো গান ছাড়লো, যেটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় এ দেহে প্রাণ আছে, বাকিটার সময় যেন মরণ আমার হৃদয় জুড়ে নামে অথই আধার। জানো রুহি, এই গানটা পুরো আমার মনের কথা বলেছে। যতটুকু সময় তুমি পাশে থাকো মনে হয় আমার দুনিয়াটা জান্নাত, আর তুমি না থাকলে কিছুই ভালো লাগে না। তোমায় যখন প্রথম দেখেছিলাম না, সেদিনই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। অনেক বেশি ভালোবাসি তোমাকে। তার এই কথাগুলো শুনে আমার ভালো লাগছে না, কেমন যেন অস্থিরতা বেরিয়ে যাচ্ছে। সে আবারও বলল, রুহি একটা জিনিস খেয়াল করেছ, তুমি আর আমি ম্যাচ করে ড্রেস পরেছি। তখনই তাকিয়ে দেখলাম হ্যাঁ, সে বেগুনি কালারের একটা শার্ট পরেছে আর আমি বেগুনি আর হলুদ একটা শাড়ি। রাস্তার মাঝে একটা ফুলের দোকানের সামনে ইরাদ গাড়ি থামালো।
তুমি বসো, আমি আসছি 2 মিনিট। আমি মাথা ঝাঁকিয়ে সম্মতি দিলাম। কিছুক্ষণ পরে সে ফিরে এলো হাতে কতগুলো বেলি ফুল নিয়ে। আমাকে বলল, তুমি এগুলো তোমার মাথায় পড়ো, তোমাকে বেলি ফুল পরলে অনেক সুন্দর দেখা যায়। ফুলগুলো পরলাম। সে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেমন নতুন দেখছে, অথবা তার আমার প্রতি খুব ভালোবাসা। তার এই চাহনি দেখে মনে মনে বলছি, এত নাটক কিভাবে করো তুমি? এত নাটক আসে কিভাবে ইরাদ? একটু পরপর ইরাদ আমার দিকে তাকিয়ে দেখছে। আমি বুঝেও না বুঝার ভান ধরে একবার বাইরের দিকে তাকাই, না হয় গান পাল্টাই। এভাবে প্রায় আধ ঘন্টা কেটে গেল। রুহি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। জিজ্ঞেস করবে না কি সারপ্রাইজ? যা দেবার তো সকালেই দিয়ে দিয়েছ, মনে মনে বললাম। কি সারপ্রাইজ? একটু পরে দেখতে পাবে। তাহলে বলারই বা কি দরকার ছিল? কিছু বললে? না, কিছু না। ইরাদ মিটমিট করে হাসছে। কিছুক্ষণ পর আমরা ঢাকা ক্যান্টনমেন্টে পৌঁছে গেলাম। একটা সুন্দর বাড়ির সামনে গাড়ি থামলো। ওয়াচম্যান এসে ইরাদকে সালাম দিল। বুঝলাম হয়তো এখানেই আমরা থাকবো। বাড়ির নেমপ্লেটটা তাকিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বাড়িটার নাম রুহি মেনশন। মানেটা আমি ঠিক বুঝতে পারলাম না। অনেকগুলো প্রশ্ন মনের ভেতর ঘুরপাক খাচ্ছিল। ইরাদের দিকে প্রশ্নবোধক চাউনি নিয়ে তাকালাম। বাসরাতে বউকে গিফট দিতে হয়। আমি তোমায় কোনো গিফট দেইনি, তুমিও কিছু চাওনি। সেদিন তোমাকে গিফট এজন্যই দেইনি, কারণ বাড়িটা আমি প্যাকেট করে তো আর তোমার হাতে দিতে পারবো না। তাই এভাবে তাকিয়ে আছেন কেন? ম্যাডাম, এটা আপনার বাড়ি। এই যে নিন কাগজপত্র এবং আপনার গেটের চাবি। আমি? বাড়ি? কেন? তুমি বাড়ি না, বাড়িটা তোমার। এখন আমার বউটা যদি আমাকে পারমিশন দেয় তাহলে কি আমরা ভেতরে যেতে পারি? তার হাত থেকে কাগজ আর চাবি নিয়ে বললাম, জি ভেতরে চলুন। রহিম, ব্যাগগুলো ভেতর নিয়ে রাখ। আচ্ছা স্যার, নিতাসি। রুহি, 1 মিনিট দাঁড়াও। তুমি এভাবে ভেতরে যেতে পারবে না। চোখটা বন্ধ করো। কেন? আহা, করো তো আগে। চোখটা বন্ধ করো। আমি চোখ বন্ধ করতেই ইরাদ আমায় কোলে তুলে নিল। আল্লাহ আল্লাহ, কি করছো? ছাড়ো। ছাড়বো কেন? ছাড়ার জন্য তো বিয়ে করিনি। আমি চাই না আমার বউটা কষ্ট করে হেঁটে হেঁটে ভেতরে যাবে, তাই কোলে নিয়েছি। আর আমার বউ নিজের বাড়িতে প্রথম যাবে, এজন্য তাকে হেঁটে হেঁটে যেতে দিব না। সে নিজের বাড়ি এসেছে, তাই সে রানীদের মতোই ভেতরে যাবে। আমি হেঁটে যেতে পারবো। ছাড়ো। হ্যাঁ পারবে, তবুও আমি তো দেব না। ম্যাম, আপনাকে ভালো রাখার দায়িত্ব আমার, আর আমার দায়িত্ব আমি যথেষ্ট অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি, তাই কোনো কথা হবে না। রাগে গা জ্বলে যাচ্ছে তার নাটক দেখে। আর ভালো লাগছে না, বিরক্ত লাগছে। বাড়ির ভেতরে এক এক করে ও আমায় নিয়ে প্রবেশ করছে, আর আমি যেন আমার ডায়েরির পাতায় লেখা প্রতিটা স্বপ্নকে সত্যি হতে দেখছি। অর্থাৎ বাড়িটা এমনভাবে সাজানো হয়েছে যেমনটা আমি আমার স্বপ্ন দেখতাম, যেমনটা আমি সবসময় ভাবতাম। বাড়িটা একদম আমার মন মতো হয়েছে। নিজের অজান্তে বলে উঠলাম, তুমি কিভাবে জানলে আমার পছন্দ? আমি ঠিক বুঝতে পারছি না। সব ক্রেডিট মিলি আপার। মিলি আপা আমাকে সাহায্য করেছে আপনার ডায়েরি দিয়ে। এখন এসব বাদ দিয়ে বলুন, আপনার কি পছন্দ হয়েছে নাকি ডেকোরেশনে কোনো চেঞ্জ করব? না, সব অনেক সুন্দর হয়েছে, ভালো লেগেছে আমার, ধন্যবাদ। এখন নামি? নামবে? কোত্থেকে? তোমার কোলের থেকে নামাও। ও হ্যাঁ। রুহি, তোমার তো কোনো ওজনই লাগলো না আমার কাছে। আজ থেকে খাওয়া দাওয়া বাড়িয়ে দিতে হবে তোমার। আমার ওজন কি কম মনে হয়? হ্যাঁ, অনেক কম। এর সাথে কথা বাড়ানোর ইচ্ছা আমার হচ্ছে না, তাই চুপ করে রইলাম। যত সব ঢং। আচ্ছা, আমার রান্না করতে হবে, রান্নার জিনিসপাতি আনা লাগবে, আনিয়ে দিন। জি ম্যাডাম, আপনার সব জিনিসপত্র হয়তো 1 বা 2 ঘন্টার ভেতরে চলে আসবে। আমি আগে কল করে দিয়েছি। কিন্তু আজকে লাঞ্চ আর ডিনার বাইরে থেকে করব। কোনো কাজ করার দরকার নেই তোমার। এমনিতেই পুরো 1 সপ্তাহ জুড়ে অনেক ধকল গেছে তোমার উপর দিয়ে। আজকে শুধু রেস্ট করবে। জোহরের আজান দিচ্ছে, আমি তাহলে নামাজটা পড়ে নিই, তুমিও পড়ে আসো। হ্যাঁ, আমিও যাচ্ছি। আমি ফ্রেশ হয়ে নামাজ পড়লাম। তারপর ঘরগুলো আবার ঘুরে ঘুরে দেখলাম। খুব ভালো লাগছে, একটা শান্তি অনুভব হচ্ছে। মনে হচ্ছে আমার স্বামী শুধুই আমার এতটা কেয়ার, এতটা ভালোবাসা সব কি বানোয়াট হয় নাকি তা বুঝতে পারছি না। ইরাদ চলে আসলো নামাজ পড়ে। হঠাৎ করে খুব মাথা ব্যথা আর ঘুম আসতে শুরু করলো। বুঝলাম না এমনটা কেন হচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে তাকাতে পারবো না। ইরাদ তো আমাকে দেখে বুঝতে পারলো আমার বোধ হয় ঘুম পাচ্ছে। সে আমাকে বলল, রুহি তুমি একটু ঘুমাও, খাবার তো এখনো আসেনি, তুমি একটু রেস্ট করো, ভালো লাগবে। আমি মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বললাম। সোজা বিছানায় গিয়ে ঘুম দিলাম। ইরাদও বেডরুমে বসলো, হাতে পেপার নিয়ে এসেছিল, বোধহয় পেপার পড়বে। আমার তো চোখে এক রাজ্যের ঘুম ধরেছে, এজন্য গভীর ঘুমে কয়েক সেকেন্ডের মধ্যেই চলে গেলাম। ঘুম ভাঙলো সন্ধ্যা 6:45। হাতে মোবাইলটা নিয়ে দেখলাম, দেখে একদম চোখ থেকে এক নিমিষে ঘুম সব উড়ে গেল। ওপাশে ফিরে দেখে ইরাদ আমার দিকে তাকিয়ে আছে। সন্ধ্যা হয়ে গিয়েছে, আমাকে ডাকুনি কেন? পুতুলের মতো বউটা আমার, ঘুমালে অনেক বেশি সুন্দর লাগে, তাহলে উঠাবো কেন? আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি, এসে নামাজ পড়ি। দেখলাম ইরাদও নামাজ পড়তে বাইরে গিয়েছে। আমি হেঁটে হেঁটে বেলকনিতে গেলাম। আশেপাশে বিল্ডিংয়ে ভরপুর, কিন্তু পশ্চিমে একটা খোলা মাঠ আছে, আর আমাদের বেলকনিতে ভর্তি বেলি, রজনীগন্ধা, সন্ধ্যামালতী আর গোলাপ গাছ। ফুলগুলো সব আমার অনেক বেশি পছন্দের। ইরাদ ছোট থেকে বড় প্রত্যেকটা জিনিস আমার পছন্দ মতো করে সাজিয়েছে। মানুষের মনে একটা আর বাইরে একটা হয় শুনেছিলাম, কিছু কিছু মানুষ তো দেখছিলামও, কিন্তু ইরাদের মতো এরকম আগে দেখিনি। এসব ভাবতে ভাবতে গাছগুলোতে পানি দিলাম।
শুধু গাছগুলোকে খাবার দিবেন ম্যাডাম, নিজে খাবেন না? পেছন ফিরে দেখলাম ইরাদ এসে পড়েছে। যে একটু পরে খাচ্ছি। পরে মানে কি? একদম না, সেই সকালে খেয়েছো, আবার বলছো পরে খাবা। এখন চলো, আমি খাবার ওভেনে দিয়ে আসছি। টেবিলে গিয়ে দেখলাম খাবার একটাও আনপ্যাক করা হয়নি। ইরাদের দিকে তাকালাম। তুমি খাওনি? না, আমি আসলে একা একা খেতে পারি না, আর তুমিও ঘুমাচ্ছিলে, এজন্য আর খাইনি। আমাকে ডাক দিলেই পারতে। আচ্ছা থাক, হয়েছে এখন, ওগুলো বাদ দাও, আসো খেয়ে নি, খুব ক্ষুধা লেগেছে আমার, বসো। খাবার সময় ইরাদ টুকটাক কথা বলল, আমিও হ্যাঁ নাতে জবাব দিলাম। তারপর খাওয়া শেষে আমি বললাম, তুমি রেস্ট নাও, আমি একটু কিচেন থেকে টুকটাক কাজ সেরে আসি। ও বোধ হয় রুমে চলে গেল। আমি টুকটাক কাজ শেষ করে রুমে যাব, তখন দেখি ইরাদ সোফার ঘরে বসে টম অ্যান্ড জেরি দেখছে আর হাসছে। আমি দূর থেকে দাঁড়িয়ে ওকে দেখছি, নিজের অজান্তেই ভালো লাগছে ওর দিকে তাকিয়ে থাকতে। অমন সময় ওর ফোন বাজছে আমাদের বেডরুমে। আমি গিয়ে দেখলাম স্ক্রিনে নাম লেখা মায়া। মনটা আবার খারাপ হয়ে গেল। আবার কিচেন রুমে চলে গেলাম। প্রায় 10 মিনিট পর ইরাদ আমায় বলল, আমি একটু বের হচ্ছি, নিজের খেয়াল রেখো, ঠিক আছে? চাবিটা বেডরুমে আছে। আমি দরজা লক করে গেলাম। সে আমার জবাবের অপেক্ষা না করেই বের হয়ে গেল। এভাবেই দিন কাটতে থাকলো। ইরাদ একজন আদর্শ স্বামী হবার অনেক চেষ্টা করেন, মাঝে মধ্যে আমাদের সম্পর্কটা আগে বাড়াতে চেষ্টা করেন, কিন্তু আমি আমার দিক থেকে অনেকটা দূরত্ব রাখার চেষ্টা করি। প্রায় 4 মাস হয়ে গেছে আমাদের বিয়ের। মাঝে মাঝে প্রায় রাতে মায়া ফোন করে। জিনিসটা আমার একদম ভালো লাগে না। যখনই মায়া ফোন করে, ইরাদ সারা রাত কথা বলে অন্য ঘরে গিয়ে। আমি অনেক কান্না করি। ইরাদ দেখে না, কেউ দেখে না, কেউ জানে না, শুধু আমার মনের কষ্ট আমি জানি আর আল্লাহ জানে। আমার কাছে বিয়ের পরবর্তী এই সময়গুলোর অনেক মূল্য ছিল। এই মূল্যবান সময়গুলো আমি অনেক সুন্দর করে কাটাতে চেয়েছিলাম, কিন্তু এমন স্বামীর সঙ্গে কী বা সুখ পাবো? ইরাদ আমার অনেক যত্ন করে। মাসে 2 বার পার্লারে যাওয়া, শুক্রবারে নিজের হাতে রান্না, আমার কাজে সহযোগিতা করা, সবই করে। শুধু আমার মনে শান্তি নেই, কারণ স্বামীটা তো আমার একার না। মাঝে মাঝে অনেক ইচ্ছা হয় 8-10টা কাপড়ের মতো একসাথে ঘুরে বেড়াতে, সবার মতো করে মনের 2টা কথা বলি, একসাথে আকাশের চাঁদ দেখি। ইরাদের আচরণ আমার প্রতি এত সুন্দর, মনে হয় সব ভুলে যায়, কিন্তু পরক্ষণেই মায়ার কথা, মায়ার করা ফোনগুলি, মায়া যখন ডাকে তখন তার হন্তদন্ত হয়ে বের হয়ে যাওয়া, এই সব কিছু যখন মনে পড়ে তখন এসবের ইচ্ছা মরে যায়, মনে হয় নিজেই মরে যায়। এজন্যই তো প্রয়োজন ছাড়া বিয়ের 4 মাস চলে গেলেও তারপরেও তার সাথে কোনো কথা বলিনি। অনেকদিন বাবার মায়ের সাথে দেখা হয় না, মিলি আপার সাথেও না। সবার কথা খুব মনে পড়ছে। দেখি ইরাদকে বলবো যে 2 দিন বাবার বাড়ি হয়ে আসি। ইরাদ ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। দেখো শোনা, তুমি সুস্থ হয়ে গেছো, এটাই আমার জন্য অনেক। আমি পারলে তোমার সাথে প্রতিদিন থাকতাম, কিন্তু এখন সেটা সম্ভব না। আমাকে কিছুদিন সময় দাও, তুমি তো সুস্থ হয়ে গিয়েছো। আমি কালকে তোমার সাথে দেখা করতে আসবো। লাভ ইউ। আর রুহির সাথে এই ব্যাপারটা আমি তাড়াতাড়ি শেয়ার করব। তুমি চিন্তা করো না, আমাকে ছাড়া আর বেশি দিন তোমার থাকা লাগবে না। রুহিকে পাঠানোর ব্যবস্থা আমি করছি। কথা শোনার পর আমার মাথাটা একদম চক্কর দিয়ে উঠল। তাহলে কি ইরাদ আমাকে ডিভোর্স দেবে? ইরাদ কি আমাকে ডিভোর্স দিয়ে দেবে? আমি তো তার জীবনে কোনো ধরনের হস্তক্ষেপ করি না, নিজের মতো থাকি, তার প্রতিটা প্রয়োজনের খেয়াল রাখার চেষ্টা করি। এক প্রকার তার সবকিছুই মেনে নিয়েছি, কারণ মা বাবাকে আর কষ্ট দেওয়া যাবে না। এবার অনেক বেশি কষ্ট পেয়ে গিয়েছে। এখন যদি আবার আমার জন্য একই কষ্ট পায়, তারা তো এটা মেনে নিতে পারবে না, সহ্য করতে পারবে না। ছোট মেয়ে ডিভোর্স কিভাবে তারা সহ্য করবে? আমি এখন কি করব? আল্লাহ পাক আমাকে পথ দেখান। একটু পরেই ইরাদের ঘরে আসলো রুহি। অনেকদিন হলো তুমি তোমার বাবার বাড়ি যাও না। একটা কাজ করো, কালকে বাবার বাড়ি চলে যাও, কিছুদিন বেরিয়ে আসো। কেন, কোথাও যাবে তুমি? হ্যাঁ, একটু কাজ আছে। তুমি 4-5 দিনের জন্য যাও, আমি ফিরে তোমাকে বাড়ি নিয়ে আসবো। আচ্ছা। রাতে খাওয়া দাওয়া শেষ করার পর রুমে আসলাম। দেখি ইরাদ সব প্যাকিং অলরেডি করে ফেলেছে। আমি কিছু বললাম না, নিজের প্যাকিংগুলো আস্তে আস্তে করতে শুরু করলাম। ইরাদ পারতো এখনই আমাকে বলে দিতে কথাগুলো, সে আসলে কি চাচ্ছে। 12টার দিকে ইরাদের ফোনে যথারীতি কল আসলো। সে ফোনটা নিয়ে বেলকনিতে চলে গেল। আমিও তার পেছন পেছন গেলাম। দেখি সে বলছে, হ্যাঁ দোস্ত, এই দিনটার জন্য আমি যে কত বেশি অপেক্ষা করেছি তোকে বলে বোঝাতে পারবো না। ফাইনালি মায়া কালকে বউ সাজবে। আমি মায়াকে বউয়ের সাথে দেখব, তুবা সমাজে স্বীকৃতি পাবে, বাবার পরিচয় বড় হবে। হ্যাঁ, রুহিকে এসব জানানো হয়নি এখনো, কিন্তু জানিয়ে দেব, আগে বিয়েটা হোক, এরপরে। না হলে এসব মেনে নাও নিতে পারে, ওর জন্য অনেক বড় একটা ধাক্কাও হতে পারে। তাই সব ঠিকঠাক হবার পরেই ওকে আমি জানাবো। আচ্ছা দোস্ত, এখন ঘুমাতে চাই, আজকে অনেক ঘুম পাচ্ছে। সব মিলিয়ে ইরাদের কথাগুলো একত্রিত করে বুঝতে পারলাম ইরাদ কালকে মায়াকে বিয়ে করে নিয়ে আসবে আর আমাকে বাবার বাড়ি এজন্যই পাঠিয়ে দিতে চাচ্ছে। না, আর এভাবে আসলে কারোর সাথে থাকা যাবে না। আমি এক ঘরের সতীনের সংসার করতে পারবো না। যা হবার হবে। ইরাদকে ডিভোর্স দিয়ে দেব। ইরাদ আজকে 1টার মধ্যেই ঘুমিয়ে পড়লেন। তার চোখে মুখে খুব প্রশান্তি দেখা যাচ্ছে। মনে হচ্ছে অনেকদিন পরে এরকম শান্তির ঘুম, টেনশন মুক্ত ঘুম দিতে পেরেছে। আর আমার আজকে আবারও ঘুম নেই।
ঠিক 4 মাস আগে যেমন একটা ভয়াবহ নির্ঘুম রাত কাটিয়েছিলাম, আজ ঠিক তেমন আর একটা রাত কাটছে। পাহাড়ের মতো কি যেন মনে হচ্ছে, আমার বুকের ভেতর চাপা দিয়ে আছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমার। এই 4 মাসের সংসার জীবনের সমাপ্তি আজকে ঘটতে যাচ্ছে। কাল থেকে আমি আর ইরাদকে পাবো না, আর ইরাদকে কখনো এত কাছ থেকে দেখা হবে না। আমি মানি ইরাদকে মন থেকে গ্রহণ করে নিতে পারিনি কখনো, কিন্তু শত হলেও তো ও আমার স্বামী। কেমন যেন একটা অজানা বাঁধনে বেঁধে গেছে মনটা। কাল থেকে হয়তো এই বাঁধনটা ছুটে যাবে, কিছুদিন পরে হয়তো ডিভোর্স হয়ে যাবে। সারা রাত জাগলাম, চোখ দিয়ে পানি পড়ছে। ঘরগুলো ঘুরে দেখলাম, ইরাদের কিছু ছবি তুললাম, আর আমাদের বিয়ের অ্যালবামটা সাথে করে নিয়ে নিলাম। ভোরের আলো ফুটলো চারদিকে, আজান দিচ্ছে। অজু করে শেষবারের মতো আমাদের ঘরে নামাজ পড়ে নিলাম। বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। এরপর থেকে এই ঘরটায় হয়তো মায়া থাকবে। ইরাদের দায়িত্বে ছিলাম আমি, ভালোবাসায় তো ছিল মায়া। আমি তো কখনোই তার ভালোবাসায় ছিলাম না। হয়তো কয়েকদিন পরে ও আমাকে একদম ভুলে যাবে। ইরাদ এই কয়েক মাসে একজন ভালো স্বামী হবার অনেক চেষ্টা করেছে, এজন্য আমি তাকে যথেষ্ট সম্মান করি। আর প্রত্যেকের জীবনে একটা আলাদা সুখের সন্ধান থাকে, আলাদা হয়তো ইরাদেরও আছে। মায়ের মধ্যে, আমার মধ্যে নেই। এজন্য হাজার চেষ্টা করার পরেও সে আমার হয়নি। ইরাদের পছন্দের খিচুড়ি আর ডিম ভাজি করলাম শেষবারের মতো। আমার হাতের রান্নাই তো খাবে আজকে, তাই তার পছন্দের খাবার তৈরি করলাম। দেখে 7টা বাজে, ইরাদ ঘুম থেকে উঠে গিয়েছে। আরে রুহি, তুমি কষ্ট করে নাস্তা কেন বানালে? আমি তো ভেবেছিলাম যে কিছু কিনে খেয়ে নিব, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। মনে মনে বললাম, এত তারা আমাকে বিদায় দেওয়ার জন্য? যাক, তুমি যেভাবে সুখী আমি সেভাবেই সুখী। ইরাদ প্রায় 1 সপ্তাহ আগে আমায় একটা লাল শাড়ি এনে দিয়েছিল। আজকে সে লাল বেনারসিটাই পরলাম। শেষবারের মতো বউ সাজে সেজে নেই। মনে মনে হাসলাম, আজ নিজের ঘর থেকে শেষবারের মতো চলে যাচ্ছি। আমার স্বামী আমায় বিদায় দিতে যাচ্ছে, অথচ সে সত্যিটা আমাকে বলছে না এখন পর্যন্ত। কেন ইরাদ, সত্যিটা বলছো না? আমার চোখের দিকে তাকিয়ে কি সত্য বলার সাহস তোমার নেই? নাকি নিজের কাছে নিজে ছোট হয়ে যাবে এজন্য কথাগুলো বলছো না? আচ্ছা রুহি, আজকে আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দিই। আমি খেতে পারবো, আমি খাইয়ে দিই না প্লিজ? আচ্ছা ঠিক আছে। জানো রুহি, তোমার হাতে জাদু আছে। তোমার হাতের রান্না ছাড়া এখন মনে হয় আমি কিছুই খেতে পারি না। একটা স্বাভাবিক হাসি দিলাম, কারণ কিছু বলার নেই। খাওয়া দাওয়া শেষে বের হয়ে যাব, অমনি ইরাদ বলল, দাঁড়াও, তুমি হেঁটে হেঁটে কেন বের হবা আমি থাকতে? আমি তোমায় কোলে করে নিয়ে যাব গাড়ি পর্যন্ত। আমি হেঁটে হেঁটে যেতে পারবো, আমাকে কোলে নিতে হবে না। কিন্তু আমি তো তোমায় হেঁটে যেতে দেব না, প্লিজ না করো না। আচ্ছা ঠিক আছে। যে যার গন্তব্যের উদ্দেশ্যে একত্রে বের হলাম। ইরাদ আমায় বাড়ি পৌঁছে দিল। গেটের সামনে মিলি আব্বা দাঁড়িয়ে আছে আমাদের ভেতরে নিয়ে যাবার জন্য। ইরাদকে তারা ভেতরে আসতে অনেক করে বললেন, কিন্তু ইরাদ বললেন যে তার জরুরি কাজ আছে, এজন্য সে আসতে পারবে না। এর পরের বার ইনশাআল্লাহ আসবেন। বাড়ির ভেতরে ঢুকছি, চাচি মামি সবাই চলে এসেছে আমাকে দেখার জন্য, কেমন আছি এসব কিছু জানার জন্য। সবাইকে হাসি মুখে বললাম ভালো আছি। সবাই খুব খুশি হলেন। সবাই বললেন খুব ভালো একটা স্বামী পেয়েছি। আমার ভাগ্যটা খুব বেশি ভালো, আমি যেন জামাইটা সামলে রাখি, ভালো থাকি। এসব কথাগুলো শুনলাম, মনের ভেতরটা আরো খারাপ হয়ে গেল। বুকের ভেতর চিনচিনে ব্যথা করতে লাগলো, কারণ আমার স্বামী আজ অন্যের স্বামী হয়ে যাবে। সারাদিন পর আত্মীয় স্বজন সবাই চলে গেলে আমি রাতের বেলা ফ্রেশ হয়ে ঘরে বসে আছি। এমন সময় মিলি আপা পেছন থেকে এসে আমার গালে একটা চুমু দিয়ে বললেন, এই যে আমার ছোট বোনটা, কেমন আছিস তুই? সত্যি করে বলতো। আমি আসলে আর কিছু বলতে না পেরে কান্না করে দিলাম। মিলিয়াপা, ইরাদ তো আমায় ভালোবাসে না, ইরাদ অন্য কাউকে ভালোবাসে, সে আমাকে ডিভোর্স দিয়ে দেবে। এই কথাটা শুনে মিলিয়াপা দাঁড়ানো থেকে মাটিতে বসে পড়ল। তুই এটা কি বলছিস? আমি এটা বিশ্বাস করতে পারছি না। ইরাদ তো এই ধরনের ছেলে না, ও তো অনেক ভালো ছেলে। না আপা, তুমি বিশ্বাস করো, এটাই সত্যি। আমি এটা আরো 4 মাস আগে থেকে জানতে পেরেছি, বিয়ের ঠিক 2 দিন পর। কিন্তু আমি চাইনি যে কেউ এই সম্পর্কে জানুক। বাবা মা একবার কষ্ট পেয়েছে, আর এসব সহ্য করতে পারবে না। আমার কান্না দেখে মিলিয়াপা জিজ্ঞেস করলেন, পুরো কাহিনী আমিও বলে ফেলতে বাধ্য হলাম, কারণ আপার থেকে কোনো কথা লুকাইনি কখনো। আর এখন লুকিয়ে কি লাভ? কয়েকদিন পরে তো সব জানতেই হবে। তাই আপাকে আজকে বলে দিলাম আমার কথাগুলো। আমার কথাগুলো শুনে আপার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। এত কিছু কিভাবে সহ্য করছে আমার ছোট বোন? তুই আর কান্না করিস না প্লিজ রুহি, আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। ইরাদ এরকম কিছু করতে পারে না, কারণ ইরাদ তোকে অনেক বেশি ভালোবাসে। ও নিজে আমাকে অনেকবার বলেছে যে ও তোকে অনেক বেশি ভালোবাসে রে, তুই ভুল বুঝেছিস। ইরাদকে একটা ফোন দে। কেন? থাক, একবার ফোন দে, আমি কথা বলবো। মুখে বললেই তো ডিভোর্স হয়ে যায় না। আর তাছাড়া ও এরকম কিছু করতে পারে না। মগের মুলুক পেয়েছে নাকি আমার বোনকে? তুই ফোন দে। আর আমি যতটুকু বিশ্বাস করি এখানে কোথাও না কোথাও ভুল হচ্ছে, তাই যে কোনো ভুল তাড়াতাড়ি মিটিয়ে ফেলাই সব থেকে বেশি বুদ্ধিমানের কাজ। তুই তোর জীবনের অনেকগুলো মূল্যবান সময় নষ্ট করে ফেলেছিস, অনেক বড় ভুল করে ফেলেছিস। তোর আগেই কথাবার্তাগুলো ক্লিয়ার করার দরকার ছিল। তাই এখন আর দেরি করিস না প্লিজ বোন, আমার একটা ফোন কর।
ইরাদকে ফোন দিলাম। ইরাদের ফোন বরাবর বন্ধ, এরকম করে একদিন 2 দিন না, প্রতিদিন আমি ফোন করি সকাল বিকেল, কিন্তু কখনো তার ফোন খোলা পাই না। আমার শ্বশুরবাড়িতে আব্বা আম্মা গেলেন খোঁজ নিতে, তারা বললেন ইরাদ বাসায় নেই। আমার শ্বশুর শাশুড়ি একই টেনশনে পড়ে আছে যে ইরাদ কোথায় গেল, ওর কোনো খোঁজ খবর নেই। আমি আবার শাশুড়িকে বললাম, মা মায়ার কোনো খোঁজ খবর নিয়ে দেখবেন কি? মা খোঁজ খবর নিয়ে দেখলো, মায়া পুরনো বাড়িতে থাকে না, নতুন বাড়িতে থাকে। তার নাকি বিয়ে হয়েছে, কিন্তু তার নতুন বাড়ির কোনো খোঁজ খবর কারো কাছে নেই। সবাই চিন্তা করে ইরাদ কোথায় গেছে, ইরাদের কি হলো, কিন্তু আমি জানি ইরাদ নিশ্চয়ই মায়াকে নিয়ে আলাদা কোথাও চলে গিয়েছে। এভাবে করে প্রায় 2 মাস কেটে গিয়েছে। আমি একটা নতুন চাকরি নিয়েছি, কারণ মা বাবার ওপর এইভাবে বোঝা হয়ে থাকতে আমার ভালো লাগছে না। আর তাছাড়া তারা আমায় শিক্ষিত করেছে, পড়ালেখা করিয়েছেন। এজন্য ভাবলাম অন্ততপক্ষে নিজের খরচটুকু নিজেকে সামলানো উচিত। আজকে অফিসে যাবি না? না, আজকে অফিসে যাব না। কেন? ছুটি নিয়েছি, শরীরটা খারাপ লাগছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই রেস্ট নে, আমি অফিসে যাই। আর মা বাবা আজকে একটু ফুপির বাসায় যাবে, সাবরিনাকে ছেলেদের পক্ষ দেখতে আসবে। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই হয়ে আসো। হ্যাঁ, আমরা সবাই সন্ধ্যার মধ্যে ফিরে আসবো। দুপুরের পরে খাওয়া দাওয়া করে উঠেছি, তখন দেখলাম যে একটা অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। ফোনটা 3 বার বাজার পরে আমি রিসিভ করলাম, কারণ অচেনা নাম্বার সাধারণত আমি রিসিভ করি না। ফোনটা রিসিভ করার পরে দেখলাম যে একটা মেয়ে কণ্ঠে সালাম দিল আমাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। রুহি বলছেন? জি, আমি রুহি। আপনি কে? আমি মায়া, আপনার সাথে আমার কিছু কথা আছে। কলেজের ভেতর একদম থক করে উঠল। মায়া আমাকে কেন ফোন দিল? হঠাৎ করে অনেক ইচ্ছা করছে ইরাদের ব্যাপারে জানতে, তাই আমিও ফোনটা রাখলাম না। বললাম, জি বলুন, কি বলবেন? মায়া বলল, আপনি আসুন, আপনার সাথে দেখা করে কিছু কথা বলতে হবে। আর আচ্ছা থাক, আপনি আসুন, আসার পর এসব কথা হবে। কোথায় আসবো? আপনি স্কয়ার হসপিটালে চলে আসেন, আমি রুম নাম্বার মেসেজ করে দিচ্ছি। আর হসপিটালে তাড়াতাড়ি আসুন প্লিজ। আমি তাড়াতাড়ি করে হসপিটালে চলে গেলাম। হসপিটালে যেয়ে দেখি খুব সুন্দরী একটা মেয়ে, তার কোলে বাচ্চা, একটা রুমের বাইরে দাঁড়িয়ে আছে। আমার কাছে এসে জিজ্ঞেস করলো, আপনি রুহি না? আমি বললাম যে আমি রুহি। আমি মায়া। জি বলুন, আপনি আমাকে হসপিটালে কেন ডেকেছেন? ইরাদ অ্যাক্সিডেন্ট করেছে পুরো 2 মাস আগে। আমার তো শুনে সাথে সাথে কলেজের পানি শুকিয়ে গেল, খুব বেশি খারাপ লাগতে থাকলো। অ্যাক্সিডেন্ট করেছে মানে? হ্যাঁ, 2 মাস আগে অ্যাক্সিডেন্ট করেছে, যেদিন আমার বিয়ে ছিল। তাহলে ইরাদ আর আপনার বিয়ে হয়নি? আমার বিয়ে ইরাদের সাথে? আমার কেন বিয়ে হবে ইরাদের সাথে? ও তো আমার ভালো বন্ধু। ও আমাকে যদি সাপোর্ট না করতো তাহলে আজকে আমি একটা সাধারণ সুখী জীবনে ফিরে যেতে পারতাম না। আমার বাচ্চাটা একটা বাবার নাম পেত না। আমি ঠিক বুঝতে পারছি না, আপনি কি আমাকে সব খুলে বলবেন প্লিজ? হ্যাঁ, আমি আপনাকে সব খুলে বলছি। তার আগে আপনি ইরাদের কাছে চলুন। ইরাদের পুরো 2 মাস কোনো জ্ঞান ছিল না, এজন্য আমি কাউকে কিছু জানাতে পারিনি। আর তাছাড়া আমার মনে হয়নি আপনার শ্বশুরবাড়িতে এই ব্যাপারটা জানানো ঠিক হবে। আমার মাথায় তো সব তালগোল পাকাচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না যে মায়া কি বলছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আগে ইরাদের সঙ্গে দেখা করি। আর হ্যাঁ রুহি, একটা কথা জানেন, ও আপনাকে অনেক বেশি ভালোবাসে। আপনি এই ভুল ধারণা রাখবেন না যে ইরাদের মনে আপনি ছাড়া অন্য কোনো মেয়ে ছিল বা থাকতে পারে। কথাটা শুনে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কেবিনে ঢুকে দেখি ডক্টর ইরাদকে এক্সামিন করছে, কিন্তু সে অচেতন। কান্না এসে গেল ইরাদের অবস্থা দেখে, নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না। মায়া ডক্টরকে জিজ্ঞেস করলো, অবস্থা কেমন এখন? ডক্টর বলল, ইমপ্রুভিং। তবে উনি বারবার রুহি রুহি বলে যাচ্ছে অচেতন অবস্থা থেকে। আমার মনে হয় ওনার এখন তার পাশে থাকা উচিত। রুহি বলল, আমি রুহি, ওনার ওয়াইফ। এখানেই থাকেন তাহলে, উনি জলদি সুস্থ হয়ে যাবে। ইরাদের হাতটা ধরে কিছুক্ষণ বসে রইলাম, কেমন যেন একটা অজানা ভয় কাজ করছে। ইরাদের হাতটা ধরে প্রায় 5 বা 7 মিনিটের মতো বসে রইলাম। কিছুক্ষণ পরে একটা ছেলে আসলো কেবিনে, এসে আমাকে সালাম দিল। মায়াকে বলল, ভাবিকে সব জানিয়েছ? মায়া বলল, পুরোটা না। ছেলেটা বলল, তাহলে চলো এখন, ভাবির সব জানা দরকার। হ্যাঁ রুহি, একটু আসো আমাদের সাথে বাইরে। আমরা হাসপাতালে ক্যান্টিনে বসলাম। অভি বলল, ভাবি আমি অভি, মায়ার হাজব্যান্ড আর ইরাদের ছোটবেলার ফ্রেন্ড। আমাদের বিয়ের সময় আমি জার্মানিতে ছিলাম, তাই বিয়েতে আসতে পারিনি। মায়া বলল, রোহিত তুমি কেন মনে করেছিলে যে আমি ইরাদকে বিয়ে করব? আমি ওদের দুজনকে প্রথম থেকে সব বললাম। মায়া বলল, রুহি তাহলে শোনো, নিজের পছন্দের একটা ভণ্ড প্রতারক ছেলেকে বিয়ে করেছিলাম 4 বছর আগে। তার ব্যবসায়ী ছিল ভালো ঘরের মেয়েদের বিয়ে করে তাদের থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়া। এসব যখন জানতে পারলাম তখন আমার বিয়ের প্রায় 1 বছর পার হয়ে গেছে, আর আমার বাবুর 1 মাস বয়স তখন। এসব কথা শুনে বাবা সহ্য করতে পারলেন না, উনি হার্ট স্ট্রোক করে মারা গেলেন। ওই প্রতারককে আমি এসব জানার পরেও ডিভোর্স দিয়ে দিলাম এবং শুনতে পারলাম তোমার আপা নাকি তাকে জেলে পাঠিয়েছে। মিলি আপা? কেন? তার কারণ হচ্ছে মিলি আপার হাজব্যান্ড আর আমার এক্স হাজব্যান্ড একজনই। তাকে টাকা পয়সা সব দেবার কারণে আমার অনেক কষ্ট হয়ে গেল। আমার বাবার ভিটে বাড়ি ছাড়া বাকি যা যা ছিল সব ব্যবসায় লাগাবো বলে এই ভণ্ডলোক যা নিয়েছিল তা আসলে কিছুই লাগায়নি। আমাদের টাকা পয়সা নিয়ে পুরো নিঃস্ব করে দেয়।
এখন ছোট একটা বাচ্চা আর আমি, আমার বাবা মা একজনও নেই। এই অবস্থায় চলতে খুব বেশি কষ্ট হয়ে গেল। তারপরেও কোনো রকমে চলে যাচ্ছিলাম, কিন্তু বলে না যার কপালে সুখ নেই তার কপালে কোনো সুখ আসে না। আমার বাচ্চাটা ক্যান্সার ধরা পড়লো। না পেরেই ইরাদকে সব বললাম। ইরাদ আমার ভাইয়ের মতো সাপোর্ট করলো, আমার বাচ্চার ট্রিটমেন্ট করালো। আর ইরাদ রাত্রে কথা বলতো আমার বাচ্চাটার সাথে। বাচ্চা ওকে মামা বলতো। আর বলবেই না কেন? আমি জানি না আমার আপন ভাই থাকলে আমার জন্য কতটুকু করতো, কিন্তু ইরাদ যা করেছে তা আসলে বলে শেষ করার মতো নয়। অভি বলল, আর ভাবি, আমি আগে থেকে মায়াকে পছন্দ করতাম। মায়ের সাথে দুর্ঘটনা ঘটার পরে আমি মায়াকে বিয়ে করার কথা ভাবলাম। তখনই ইরাদ আমাকে বলল, আর মায়াকে বলল বিয়েটা করে নেওয়ার জন্য, এটাই আমাদের জন্য ভালো হবে। তারপর মায়া ডিসিশন নিল সে আমাকে বিয়ে করবে এবং বিয়েটা হয়ে গেল আল্লাহর রহমতে। মায়া বলল, আর তোমার শাশুড়ি আমাকে ভুল বুঝে সব সময়। উনি চেয়েছিলেন ওনার মামাতো ভাইয়ের মেয়েকে দিয়ে ইরাদকে বিয়ে করাবে, কিন্তু ইরাদ তোমাকে দেখে পছন্দ করেছিল, আর তাই উনি সব উল্টাপাল্টা কথা বানিয়ে বলেছিলেন। উনি ভালো মতোই জানতেন ইরাদ আর আমি ছোটবেলার বন্ধু, তারপরে এসব নিয়ে সব ধরনের উল্টাপাল্টা কথা বানিয়ে বলেছিলেন। অভি বলল, আর ভাবি, উনি কিন্তু ইরাদের আপন মা না, ওর সৎ মা। ইরাদের আম্মু মারা গিয়েছিলেন, তারপর ইরাদের আম্মু বেস্ট ফ্রেন্ড অর্থাৎ বর্তমান আন্টি আঙ্কেলকে বিয়ে করে। ইরাদের কাছে জিনিসটা খুব খারাপ লাগতো, সে মেনে নিতে পারেনি ব্যাপারটা। আর আন্টিও কখনো এজন্য ইরাদকে খুব একটা স্বাভাবিকভাবে মেনে নেয়নি। সবাইকে দেখাতে উনি ইরাদকে খুব ভালোবাসে, কিন্তু আসলে সবটাই বানোয়ার ছিল। মায়া বলল, আর এজন্যই ইরাদের অসুস্থতার কথা আমি আপনাকে আগে জানালাম, অন্য কাউকে জানায়নি। অভি বলল, ইরাদ আমাদের বিয়ে দিল সেদিন রাতেই। ও ব্যাক করতে চেয়েছিল আপনার কাছে, কিন্তু আমি আর মায়া ওকে যেতে দেয়নি। বললাম একটা রাতে তো থেকে যা। পরদিন সকালবেলা রেডি হয়ে যেয়ে গাড়ি নিয়ে বের হলো। ঠিক তখনই একটা বড় বাস এসে ওর গাড়িটাকে ধাক্কা দিল এবং আজকে এই অবস্থা হয়ে গেল। সবকিছু শোনার পর আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। আমি এমন একজন মানুষকে ভুল বুঝেছি, কষ্টে আমার মরে যেতে ইচ্ছা করছে। যেখানে আমার স্বামী আমার জন্য এত কিছু করলো, এত ভালো একজন মানুষ, আর আমি কি করলাম? তাকে এভাবে সন্দেহ করলাম, ভুল বুঝলাম। আমার তো উচিত ছিল একটা বার অন্তত পক্ষে ভেবে দেখা। এসব ভাবতে ভাবতে খুব বেশি খারাপ লাগছে। রুহি বলল, কিন্তু আমাকে ইরাদ একটা বারও জানায়নি মায়া। আমি বলেছিলাম না জানাতে, কারণ মিলি আর আমার ব্যাপারটা নিয়ে যদি কোনো ঝামেলা হতো। তাই ইরাদকে বলেছিলাম আগে সব ঠিক হোক, তারপর তোমাকে সব জানাতে। তুমি যেদিন রাতে আমার কথা জিজ্ঞেস করেছিলে, ইরাদ সেদিনই তোমাকে সব বলতে চেয়েছিল। আমি ইরাদকে বলেছিলাম যে এখন কোনো দরকার নেই, ঝামেলাগুলো শেষ হলে তোর বউকে আমি সব বুঝিয়ে বলবো। মিলিয়াপা এতক্ষণে চলে এসেছে। এখানে পৌঁছানোর আগে মিলিয়াপাকে মেসেজে বলেছিলাম যে মায়া আমাকে এখানে আসতে বলেছে। মিলিয়াপা পেছন থেকে সামনে এসে বলল, মায়া, তোমার কোনো দোষ নেই, সব ভুলে যাও। আমিও ভুলে গেছি। আর রুহি দেখ, বলেছিলাম না কোথাও ভুল হচ্ছে। আমি কাঁদতে কাঁদতে আপাকে জড়িয়ে ধরলাম। মায়া বলল, অনেক হয়েছে, আমাদের জন্য ইরাদ আর রুহির অনেক মূল্যবান সময়গুলো নষ্ট হয়েছে। বিয়ের পরে সময়গুলো খুব সুন্দর হয়, সুন্দরভাবে কাটাতে হয়। এগুলো তো আজীবনের স্মৃতি হয়ে রয়ে যায়, কিন্তু আমাদের জন্য ইরাদ রুহির মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে গেল। রুহি, আমাকে প্লিজ মাফ করে দিও। না, এতে তোমার কোনো দোষ নেই মায়া, মাফ চাইবে না। আচ্ছা, আমরা এখন ইরাদের কাছে যাই। বেশ অনেকক্ষণ হলো ভাবি এসেছে, আর এখন ইরাদের কাছে বসা দরকার। কেবিনে যে দেখি ইরাদ জেগে গেছে, আমাকে দেখে উঠে বসতে চেষ্টা করেছে। রুহি বলল, তুমি উঠো না, রিল্যাক্স করো, কিছু কথা বলবো। আমি সব শুনেছি, সব জানি। ইরাদ বলল, আমাকে মাফ করে দাও। তুমি কেন মাফ চাচ্ছ? তুমি আমাকে মাফ করে দাও। আজকে যদি না থাকতাম তাহলে তোমার কাছে হয়তো মাফটা চাইতে পারতাম না। হয়তো তোমার কাছে মাফ চাওয়ার জন্যই আমি এখন পর্যন্ত বেঁচে আছি। জানো রুহি, মৃত্যুকে অনেক কাছ থেকে দেখে এসেছি। মৃত্যুকে কাছ থেকে দেখার পরে শুধুমাত্র তোমার কথাই মনে পড়তো। তুমি আমাকে সাহস দিয়েছো, আর আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। আমি ভাবছিলাম শুধু একটা জিনিসই, আমার বউটাকে তো আমি ঠিকমতো ভালোবাসতে পারলাম না। আমার বউটাকে আমি কোনো সুখ দিতে পারলাম না। আমার নিজের ঝামেলার কারণে আমার বউ হয়তো কষ্ট পাচ্ছে। রুহি, আল্লাহ হয়তো তোমার জন্য আমাকে ফিরিয়ে এনেছেন। অনেক ভালোবাসি তোমাকে। ইরাদের চোখ দিয়ে পানি পড়ছে কথাগুলো বলতে যেয়ে। রুহি বলল, আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। পুরো 18 দিন লাগলো ইরাদের সুস্থ হতে। এই 18 দিনের মধ্যে একটা রাতও এমন যায়নি যে রুহি ঘুমিয়ে কাটিয়েছে। ইরাদের প্রায় সুস্থ হয়ে যাবার পরেও রুহি নির্ঘুম রাত কাটাতো, অনেক টেনশন করত। মায়া বলল, তুই এখন সুস্থ হয়ে গিয়েছিস, এবার বাড়ি যা। রুহি 3 দিনের জন্য আমার সাথে যাচ্ছে। রুহি বলল, কোথায় যাব? এই যে ম্যাডাম, চেহারার এই অবস্থা বানিয়েছেন, আপনাকে ঠিক করতে হবে না? না, কিছু না, এমনিতেই ঠিক হয়ে যাবে। বললেই হলো, ইরাদ আমার জন্য অনেক করেছে, এজন্য এবার আমাদের পালা তোমাদের জন্য কিছু করার। রুহি বলল, মায়া থাক, লাগবে না। মায়া বলল, আরে লাগবে, চুপচাপ আমার সাথে চলো। 3 দিন পর তোমাকে তোমার জামাইয়ের কাছে ফিরিয়ে দেব, কোনো টেনশন নেই।
মায়ের কথা এত বেশি লজ্জা লাগলো, আমি তো আশেপাশে একদম তাকাতেও পারছিলাম না। বেশ পরে ইরাদের দিকে ইরাদ বলল, আচ্ছা ঠিক আছে, আমার বউকে নিয়ে যা। 3 দিনের জন্য দিলাম। 3 দিন পরে আমাকে একদম লাল টুকটুকে বউয়ের মতো সাজানো হলো। আমাদের বাড়িটা ফুল দিয়ে সাজানো হয়েছে। একভাবে বলা যায় আজকে আমাদের বাসর রাত। খুব লজ্জা অনুভব করছি। মনে হচ্ছে অনেক দিন প্রেম করার পর আজ আমাদের বিয়ে হলো। সারা দিন নাকি অভি, মায়া আর মিডিয়াপা মিলে আমাদের ঘরটা সাজিয়েছে। আমাকে ঘরে এনে বসানো হয়েছে। যদিও এখন পর্যন্ত ইরাদের দেখা পাইনি, তবে এখন আমাকে সবাই ঘরে নিয়ে দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে। কি সুন্দর লাগছে আমার ঘরটা, অদ্ভুত রকমের সুন্দর। বেলি আর রজনীগন্ধা দিয়ে আমার ঘরটা পুরো সাজানো হয়েছে। আর আরও কিছু গোলাপ। এত ভালো লাগছে, মনে হচ্ছে একটা ঘোরের মধ্যে আছি। এত সুন্দর হবে জীবনটা কখনো ভাবিনি। আল্লাহ আমার সহায় হয়েছেন। আল্লাহ আমাকে আসলে অনেক সৌভাগ্যবতী বানিয়েছেন। আমি অবশ্য ঘোমটা দিয়ে বসে আছি। এটা মায়ের বুদ্ধি যে আমার ঘোমটা দিয়ে বসে থাকতে হবে। ইরাদ নববধূর মতো আজকে আমাকে বরণ করে নিবে। মেয়েটা একদম পাগল। কি যে করব। 10 মিনিট পরে ইরাদ আসলো। আমি কি চাঁদ মুখখানা দেখতে পারি? ঘোমটার আড়ালে দেখা যাচ্ছে ইরাদকে। এত সুন্দর লাগছে যা বলার মতো না। আমি আসলে অনেক ভাগ্যবান, এত সুন্দর মন আর সুন্দর চরিত্রের স্বামী পেয়েছি। আমার বউটা আমাকে কিছু বলবে না? যার দেখতে ইচ্ছা করে সে যেন নিজেই দেখে নেয়। ইরাদ আস্তে করে আমার ঘোমটা তুলল। মাশাআল্লাহ, আমার বউটা অনেক অনেক বেশি সুন্দর। এই আংটিটা আপনার জন্য। আজীবন এটা পরে থাকো রুহি। মনে হবে আমি সবসময় তোমার পাশে আছি। আমাকে কোনোদিন ছেড়ে যেও না রুহি। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। তুমি না থাকলে আমি বেঁচে হয়তো থাকবো না। অনেক বেশি ভালোবাসি তোমাকে। বাজে কথা বলবা না, আমি এসব শুনতে চাই না। আর চলে যাওয়ার হলে তো আগেই যেতাম। আমি নিজেও তোমাকে ছাড়া থাকতে পারি না। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আর আংটি তুমি পরিয়ে দাও। আমি বিছানায় বসা আর ইরাদ হাঁটু গেড়ে মাটিতে বসে আমাকে আংটিটা পরিয়ে দিল। আমাদের বেলকনিটা খোলা, ঘরে ঠান্ডা বাতাস আসছে। শীত পড়ে গেছে, ঘরে মৃদু আলো। সব মিলিয়ে যেন একটা স্বপ্ন সত্যি হলো আমার। ইরাদ আমাকে জড়িয়ে ধরল। হঠাৎ আমাকে ছেড়ে দিয়ে বলে, সরি রুহি, তুমি টাইম নিতে পারো। যখন তুমি ইজি হবে তখনই না হয় আমরা। পুরো কথা শেষ করতে দিলাম না। তার আগে তার ঠোঁট আমার ঠোঁটের মাঝে নিয়ে হারিয়ে গেলাম একটা নতুন পৃথিবীতে। ভুল বোঝাবুঝি একটা সুন্দর ভালোবাসাময় সম্পর্ককে নষ্ট করে দিতে পারে। শুধুমাত্র কিছু সময়ের ব্যাপার। নিজের আর নিজের ভালোবাসার মানুষের মধ্যে এই ভুল বোঝাবুঝিটাকে ঘর করতে দিয়েন না। ভালোবাসার মূল্য দেওয়া যায় না কখনোই। আর ভালোবাসার মানুষের সাথে কাটানোর সুন্দর প্রতিটা সময়ই হয় মূল্যবান। একটু একটু করে দুইজন মানুষ যদি দুজনকে বুঝে প্রতিটা দিন, তাহলে হয়ে উঠবে মূল্যবান। আপনার প্রিয়জনের মূল্যায়ন করুন, একত্রে সুখে থাকুন।